আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দ্বাদশ শ্রেণীর অধ্যায় 11 জিন তথ্য বিবর্তন এর উপরে আজকে দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আজকে আমরা মেন্ডেলের প্রথম সূত্র, যেটাকে বলা হয় পৃথকীকরণের সূত্র, এই সূত্র নিয়ে আলোচনা করব এবং এই সূত্রের আলোচনার মধ্যেই আমরা বংশগতিতে যে সকল টার্ম আছে বা যে ডেফিনেশনগুলো আছে, যে সংজ্ঞাগুলো আছে, সেগুলো আমরা শিখব। দেখো বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো বোর্ডে মেন্ডেল 1866 সালে জীবের বংশগতি নিয়ে দুটি সূত্র উপস্থাপন করেন। মেন্ডেল নিজে কোনো সূত্র দেননি, তিনি কিছু গবেষণা রেখে গেছিলেন মৃত্যুর আগে, এবং পরবর্তীতে 1900 সালের দিকে তিনজন বিজ্ঞানী মেন্ডেলের এই কথাগুলোকে সূত্র আকারে উপস্থাপন করেছেন এবং প্রতিষ্ঠিত লাভ করে। মেন্ডেলের জীবদ্দশায় তার সূত্রগুলো প্রতিষ্ঠিত লাভ করেনি। তিনজন বিজ্ঞানী 1900 সালের দিকে তার কথাগুলোকে সূত্র আকারে উপস্থাপন করেছেন। সেখানে প্রথম সূত্র ছিল পৃথকীকরণের সূত্র। তো সূত্রটা আমরা একটু পড়ি এবং দেখি যে লেখা আছে, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর। কারণ মেন্ডেল জিন আবিষ্কার করতে পারেননি তখন বা জিন আবিষ্কার হয়নি, ওই জন্য উনি বলে গেছিলেন জীবের মধ্যে বৈশিষ্ট্য প্রকাশের জন্য কিছু ফ্যাক্টর দায়ী। সেই জন্য উনি বলেছেন যে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়, পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় ফ্যাক্টর দ্বয়। কেন ফ্যাক্টর দ্বয় বলা হয়েছে? কারণ আমরা জানি যে ডিপ্লয়েড জীবে একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুইটা জিন বা ফ্যাক্টর দায়ী। এই জন্য বলছি যে জননকোষ সৃষ্টির সময় ফ্যাক্টর দ্বয় পরস্পর পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। আমার মনে হয় এই সূত্রটা দিয়ে আমরা আসলে কিছুই বুঝি নাই। আমরা যখন জিনতাত্ত্বিক আলোচনার মধ্যে যাব, আমার মনে হয় আমাদের আরেকটু পরিষ্কার হবে ধারণাটা। তো এই সূত্রটা ব্যাখ্যা করার জন্য আমাদের এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য জীব নিয়ে কাজ করতে হবে। তো মেন্ডেল নিজেই যে গবেষণাটা করে গেছেন মটরশুঁটি গাছ নিয়ে, সেই মটরশুঁটি গাছ নিয়েই আমরা দেখব বিপরীত বৈশিষ্ট্য। অর্থাৎ একটা জীবে যদি একটা বৈশিষ্ট্য থাকে, ঠিক তার বিপরীত বৈশিষ্ট্য থাকবে অপর জীবে, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক। তো মেন্ডেল যে গবেষণাটা করে গেছে মটরশুঁটি গাছের উপরে, আমরা সেই মটরশুঁটি গাছ নিয়েই এই সূত্রটা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো সূত্রটা পড়লে অনেক কিছু দুর্বোধ্য মনে হবে, কিন্তু যখন আমরা ব্যাখ্যা বা বিশ্লেষণটা দেখব তখন দেখবো অনেক ইজি হয়ে যাবে। এবং একটা কথা বলি যে এই অধ্যায় থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, প্রতি বছরই। হ্যাঁ, সেক্ষেত্রে তোমরা প্রথম সূত্রটা যদি ভালো করে বুঝো, এই অধ্যায়ের উপরে অনেক বংশগতি ক্রস আছে যেগুলো তোমাদের জন্য সহজ হবে। তো একটু মন দিয়ে মনোযোগ দিয়ে তোমরা শুনবা। তো মেন্ডেল কী করছিল? মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেছিলেন। আমরা এরকম দুইটা মটরশুঁটি গাছ নিলাম। কি মটরশুঁটি গাছ? একটা ছিল লম্বা, আরেক ধরনের মটরশুঁটি গাছ ছিল খাটো। তাহলে লম্বার বিপরীত বৈশিষ্ট্য কি হলো? খাটো। যখন এরকম এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে আমরা মিলন ঘটাবো বা ক্রস ঘটাবো, তখন তাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রস, বা বাংলায় বললে এক সংকর ক্রস। তাহলে আমরা একটা জ্ঞানমূলক প্রশ্ন শিখলাম, মনোহাইব্রিড ক্রস কি? যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য উদ্ভিদ বা প্রাণী বা জীব নিয়ে মিলন ঘটাইলে বা ক্রস করলে সেই ক্রসকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের জীবের মধ্যে মিলন বা ক্রস ঘটানো হলে তাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। তাহলে আমরা যে উদ্ভিদটা নিলাম, সেই উদ্ভিদটা হচ্ছে, এক ধরনের উদ্ভিদ হচ্ছে লম্বা, এক ধরনের উদ্ভিদ হচ্ছে খাটো। ধরি এই লম্বা বৈশিষ্ট্যের জন্য একটা জিন দায়ী, সেই জিনের নাম হচ্ছে ক্যাপিটাল টি, এবং খাটো বৈশিষ্ট্যের জন্য একটা জিন দায়ী, সেই জিন হচ্ছে স্মল টি। মেন্ডেল বলে গেছে যেহেতু মটরশুঁটি গাছ ডিপ্লয়েড এবং জোড়ায় জোড়ায় ক্রোমোজোম থাকে, তার একটা ডিপ্লয়েড জীব মটরশুঁটি গাছ। আর ডিপ্লয়েড জীবে
বৈশিষ্ট্য প্রকাশের জন্য একটা জিন দায়ী হয় না, কয়টা জিন দায়ী হয়? এক জোড়া বা দুইটা। তাহলে যে জিন দুইটা একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী, সেই জিন দুইটাকে বলা হয় জিনোটাইপ। তাহলে লম্বা বৈশিষ্ট্য, দেখো এখানে একটু ভালো করে দেখবা, লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল টি, এবং লম্বা বৈশিষ্ট্যের জন্য জিনোটাইপ হবে ক্যাপিটাল টি। কেন জিনোটাইপ হয় সবসময় এক জোড়া ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা একটা জ্ঞানমূলক প্রশ্ন শিখলাম, জিনোটাইপ কি? যে কোনো একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন দুটাকে বলা হয় জিনোটাইপ, অর্থাৎ লম্বা বৈশিষ্ট্যের জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি। আর এই যে লম্বা বৈশিষ্ট্য, এটা আমরা বাহ্যিক দিক থেকে বাইরের দিক থেকে দেখতে পাবো যে মটরশুঁটি গাছটা কেমন লম্বা। খাটো বৈশিষ্ট্য, এটা আমরা বাইরে থেকে দেখতে পাবো, খাটো বৈশিষ্ট্যটা কি? বাহ্যিক বৈশিষ্ট্য। এইটা হচ্ছে ফিনোটাইপ। তাহলে দেখো আরও দুইটা আমরা জ্ঞানমূলক প্রশ্ন শিখলাম, ফিনোটাইপ কি এবং জিনোটাইপ কি। কোনো জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ, যেটা তুমি বাইরে থেকে দেখতে পারবা, কিন্তু ফিনোটাইপের জন্য একজোড়া জিন দায়ী ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে, সেই জিন জোড়া তুমি খালি চোখে দেখতে পারবা না, ওই জিন যুগলকে বলা হয়েছে জিনোটাইপ। আশা করি বুঝতে পারছো। অনুরূপ খাটো বৈশিষ্ট্যের জন্য জিনকে ধরলাম স্মল টি, তাহলে জিনোটাইপ কি হবে? স্মল টি। কারণ ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে বৈশিষ্ট্য প্রকাশের জন্য এক জোড়া জিন বা ফ্যাক্টর দায়ী থাকে। ওকে, এখন ডিপ্লয়েড জীব গত ক্লাসে আলোচনা করছিলাম, যে জীবে 2 সেট ক্রোমোজোম থাকে তাকে বলা হয় ডিপ্লয়েড জীব, আর যে জীবে কোষের ভিতরে 1 সেট ক্রোমোজোম থাকে তাকে বলা হয় হ্যাপ্লয়েড জীব। তাহলে আমরা এখান থেকে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড শিখলাম, ফিনোটাইপ জিনোটাইপ শিখলাম। ওকে, তাহলে ধরি মটরশুঁটি গাছের লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হচ্ছে টি এবং জিনোটাইপ হচ্ছে টিটি। অনুরূপ খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হচ্ছে টি এবং টিটি। এরকম দুইটা জীবের মধ্যে আমরা কি ঘটাবো? মিলন বা ক্রস ঘটাবো। তো আমি এখন তাহলে মিলন ঘটাতে গেলে একজন পুরুষ একজন নারী লাগবে, কারণ উন্নত জীবগুলো যৌন মিলনের ফলে বংশ বিস্তার করে। তো যৌন মিলন যখন ঘটাবে তাহলে একজন পুরুষ একজন স্ত্রী ধরতে হবে। তাহলে ধরলাম লম্বা বৈশিষ্ট্যের জন্য যে জীবটা বা যে উদ্ভিদটা সেটা হচ্ছে পুরুষ। আর আমরা বোটানিতে শিখছিলাম গোত্র, ওই যে মেলভেসি সোলানেসি গোত্রে, সেখানে পুরুষ এবং নারীদেরকে সিম্বলের মাধ্যমে প্রকাশ করা যায়। এটা পুরুষ, ক্রস বা মিলন ঘটাবো কার সাথে? নারীর সাথে। সেটা কি? খাটো বৈশিষ্ট্য। মটরশুঁটি গাছ একটা লম্বা, পুরুষ এবং খাটো। তুমি ইচ্ছে করলে এটা পুরুষ, এটাকে পুরুষ ধরতে পারো, আবার এটা আছে নারী, ইচ্ছে করলে এটাকে তুমি নারী ধরতে পারো, এটা কোনো ব্যাপার না, এটা ধরলেই হবে। এখন এই পুরুষ এবং এই নারী এদের মিলনের ফলে কি আসবে? সন্তান সন্ততি আসবে বা চারা বা বীজ হবে। তাহলে এরা বাবা মাকে আমরা সংক্ষেপে কি দিয়ে প্রকাশ করতে পারি? প্যারেন্টস, প্যারেন্টস বা পি। তাহলে মটরশুঁটি গাছের প্যারেন্টস কেমন নিলাম? লম্বা মটরশুঁটি গাছ পুরুষ এবং খাটো মটরশুঁটি গাছ স্ত্রী। লম্বা খাটো এই দুইটা কি? ফিনোটাইপ, বাহ্যিকভাবে আমরা দেখতে পাই, তাহলে এখানে লিখলাম ফিনোটাইপ। তাহলে প্যারেন্টস কেমন নিলাম? এদের ফিনোটাইপ হচ্ছে লম্বা, পুরুষ এবং খাটো। এখন লম্বার জন্য জিন দুইটা কেমন? ক্যাপিটাল টি, এবং খাটোর জন্য জিন দুটি কেমন? স্মল টি। তাহলে জিন দুটাকে কি বলা হয়? জিনোটাইপ। আমরা এখানে লিখলাম প্যারেন্টসের জিনোটাইপ কেমন হবে? জিনোটাইপ হবে ক্যাপিটাল টি, আর স্মলের জন্য বা খাটোর জন্য কেমন হবে? স্মল টি। এখন জিন দুইটা গতদিন শিখেছিলাম, কোনো একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন দুটো যদি একই রকম হয়, দেখো লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন দুটো কীরকম? একই রকম, দুটোই ক্যাপিটাল টি। এরকম হইলে তখন তাকে বলা হয় হোমোজাইগাস, যার বাংলা হচ্ছে বিশুদ্ধ, অর্থাৎ দুটোর জন্য একই রকম। তাহলে লম্বা বৈশিষ্ট্যের জিন দুটো কি? হোমোজাইগাস, কারণ একই রকম বা বিশুদ্ধ। খাটো বৈশিষ্ট্যের জিন দুটো কি? স্মল টি, একই রকম, তার মানে হোমোজাইগাস বা বিশুদ্ধ। এখন হোমোজাইগাসের বিপরীতে একটা কথা আছে, হেটেরোজাইগাস।
এগুলো কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন। হেটেরোজাইগাস যখন কোনো বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিন দুটা ভিন্ন রকম হয়, ধরো সেটা একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, কোনো একটা বৈশিষ্ট্যের জন্য যে জিন দুটো দায়ী সেই জিন দুটো ভিন্ন রকমের, যদি ভিন্ন রকম হয় তখন তাকে বলবো হেটেরোজাইগাস। তো এই উদাহরণটা আমি পরে আর একটু দেবো, ডিটেলস দেখতে পাবা। তাহলে লম্বা বৈশিষ্ট্যের দায়ী জিন দুটো কেমন? ক্যাপিটাল টি একই রকম। খাটো বৈশিষ্ট্যের জন্য দুটো জিন একই রকম, স্মল টি। তাহলে বলতে পারি এই লম্বা বৈশিষ্ট্য কেমন? হোমোজাইগাস না হেটেরোজাইগাস? অবশ্যই হোমোজাইগাস। খাটো বৈশিষ্ট্য কেমন? অবশ্যই হোমোজাইগাস। তাহলে হোমোজাইগাসের বাংলা বিশুদ্ধ। তো তুমি এখানে লিখতে পারো এটা বিশুদ্ধ, অর্থাৎ যে লম্বা বৈশিষ্ট্যের উদ্ভিদটা নিলাম সেটা কেমন? বিশুদ্ধ। খাটো বৈশিষ্ট্য উদ্ভিদটা নিলাম সেটাও কেমন? বিশুদ্ধ। তুমি ইংরেজিতে লিখতে পারো হোমোজাইগাস। তোমরা আমার সাথে সাথে তোমরা খাতায়ও করা শুরু করো, তাহলে ভালো করে বুঝতে পারবা আমার সাথে সাথে। ওকে, এখন তারা কি ডিপ্লয়েড জীব? এবার একটু পৃষ্ঠা মুছে দিই। ডিপ্লয়েড জীব, ধরো আমরাও ডিপ্লয়েড জীব, আমরাও তো ডিপ্লয়েড জীব, আমাদের কোষের ভিতরে জোড়ায় কোষ আছে। এখন ধরো আমাদের বেলায় একটা কোষ, এই কোষের ভিতরে 23 জোড়া ক্রোমোজোম আছে। ধরো 1 নম্বর জোড়া, এটা 2 নম্বর জোড়া, এটা 3 নম্বর জোড়া, এটা 4 নম্বর জোড়া, এরকম 23 জোড়া আমাদের ক্রোমোজোম আছে। এখন বলেছিলাম যে এরা যৌন জনন ঘটাবে, তাই না? যৌন জনন ঘটাবে। তো যৌন জননের জন্য কি হওয়া দরকার? যৌন জননের জন্য গ্যামেট তৈরি হওয়া দরকার, বা জনন কোষ তৈরি হওয়া দরকার। তেমনি আমাদেরও তো যৌন জনন হয়, আমরাও জনন কোষ বা পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট তৈরি করি। এখন ধরো এই একটা আমার পুং গ্যামেট বা পুং জনন কোষ বা স্ত্রী জনন কোষ বা গ্যামেট। তো গ্যামেটের ভিতরে কোষ থাকে এক সেট, অর্থাৎ আমাদের বেলায় যদি বলি, আমাদের কোষের ভিতরে নর্মালি দেহকোষের ভিতরে আমাদের 23 জোড়া ক্রোমোজোম আছে, কিন্তু আমাদের গ্যামেটের মধ্যে থাকবে কয়টা? 23টা। একটু মন দিয়ে শুনবে, এই জিনিসটা কিন্তু একটু কঠিন, আশা করি মনোযোগ সহকারে শুনলে সহজ লাগবে। তা দেখো, এটা একটা জনন কোষ, জনন কোষের ভিতরে ক্রোমোজোম থাকে 23টা, আর দেহকোষের মধ্যে ক্রোমোজোম থাকে 23 জোড়া। এই জন্য এটা একটা 2n বা ডিপ্লয়েড, এই জন্য জনন কোষ হয় n বা হ্যাপ্লয়েড। এখন আমাদের জনন কোষটা আসলো কোত্থেকে? জনন মাতৃকোষ থেকে। জনন মাতৃকোষ থেকে তৈরি হয়। এখন জনন মাতৃকোষটা কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? অবশ্যই জনন মাতৃকোষটা ডিপ্লয়েড বা 2n। তাহলে ধরতে পারি এই কোষটা জনন মাতৃকোষ ধরে নিলাম আমরা, তাহলে এটা একটা ডিপ্লয়েড কোষ, 2n বা 23 জোড়া ক্রোমোজোম আছে আমাদের বেলায়, মটরশুঁটি গাছ না, আমাদের বেলায়। তাহলে এটা একটা জনন মাতৃকোষ। আর জনন কোষ সৃষ্টি হবে কোত্থেকে? জনন মাতৃকোষ থেকে। কোন বিভাজনের ফলে? মিওসিস বিভাজনের ফলে। মিওসিস। আর আমরা জানি যখন একটা কোষের উপরে মিওসিস বিভাজন ঘটে, সেখান থেকে 4টা কোষ তৈরি হয়, এবং নতুন যে কোষগুলো তৈরি হয় সেই কোষগুলোতে ক্রোমোজোম থাকে মাতৃকোষের অর্ধেক। আমি একটু মুছে দিয়ে আবার একটু লিখি যে, ধরো এটা একটা জনন মাতৃকোষ, 23 জোড়া ক্রোমোজোম আছে, এরকম 23 জোড়া ধরলাম জনন মাতৃকোষ, এটা মাতৃকোষ। এখন এখান থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে 4টা কোষ তৈরি হবে, জনন কোষ 4টা কোষ। প্রত্যেক কোষে ক্রোমোজোম থাকবে মাতৃকোষের অর্ধেক, তার মানে 4টা কোষ তৈরি হবে, এবং প্রত্যেকটা থাকবে 23টি করে, 23টি, এগুলো এতেও 23টি করে থাকবে। কিভাবে আসবে? কোন 23টা আসবে? কারণ এখানে তো মোট 46টা বা 23 জোড়া আছে, তো ভালো করে বুঝতে হবে গ্যামেট সৃষ্টিটা কিভাবে আসবে। তো আমরা জানি মিওসিস 2 ধাপে হয়, মিওসিস 1, মিওসিস 2। প্রথমে 2টা কোষ তৈরি হয়, পরে আরও 2টা হয়, মোট 4টা। তো আমরা 2টাই দেখাই, 2টা কীভাবে তৈরি হয়। প্রথমে 2টা তৈরি হবে, এই একটা, এটাও জনন কোষ, ওটাও জনন কোষ। এখন জনন কোষে, মাতৃকোষে মিওসিস বিভাজনের মাধ্যমে জনন কোষ তৈরি হবে। কতটুকু ক্রোমোজোম থাকবে? অর্ধেক ক্রোমোজোম। কিভাবে আসবে? কোন 23টা আসবে? এখানেও থাকবে 23টি, এখানেও থাকবে 23টি। কোন 23টা আসবে? প্রত্যেক জোড়া থেকে একটা করে আসবে। ধরো 1 নম্বর জোড়া থেকে একটা আসলো এখানে,
2 নম্বর জোড়া থেকে একটা আসলো এখানে, 3 নম্বর জোড়া থেকে একটা আসলো এখানে, এরকম 23 জোড়া থেকে 23টি আসবে এখানে। প্রত্যেক জোড়ার একটা অবশিষ্ট রয়ে গেছে, এই অবশিষ্টটা যাবে এই গ্যামেটে। অবশিষ্ট ক্রোমোজোমটা, প্রত্যেক জোড়ার যে অবশিষ্ট ক্রোমোজোমটা আছে সেটা থাকবে যাবে পরবর্তীতে। তাহলে দেখো এই 23টা এবং এই 23টা। এখন কথা হচ্ছে যে এই যে 23টা ক্রোমোজোম, এটি হচ্ছে হ্যাপ্লয়েড, জননকোষ হ্যাপ্লয়েড। এই 23টা ক্রোমোজোম এই 23টা ক্রোমোজোম কি একই রকম না আলাদা? উত্তর হবে একই রকম। কারণ এই যে এক জোড়ার একটা আসলো এখানে, একটা গেল এখানে, 2 নম্বর জোড়ার একটা আসলো এখানে, একটা আসলো এখানে। এখন এই যে এক জোড়া ক্রোমোজোম, এই এক জোড়া ক্রোমোজোমের জিন কি একই রকম? হ্যাঁ, একই রকম। এই জন্যই কিন্তু এরা জোর বাঁধা ক্রোমোজোম দুইটাকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। আমরা আরও একটা জ্ঞানমূলক প্রশ্ন শিখলাম, হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে? জোর বাঁধা ক্রোমোজোম দুইটা যাদের ভিতরে একই জিন থাকবে তারা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। তা দেখো হোমোলোগাস ক্রোমোজোমের একটা আসলো এই কোষে, একটা গেল এই কোষে। পরবর্তী জোড়া এটাও হোমোলোগাস, একটা আসলো এখানে, একটা আসলো এখানে। এরকম 23 জোড়া থেকে 23টা আসবে এখানে, বাকি 23টা যাবে এখানে। তাহলে এখানে যে 23টা আসবে, ওই 23টারই যে জোর ছিল আর একটা করে, ওই জোরগুলোই এখানে আসছে। তাহলে এই কোষে যে ক্রোমোজোম আছে, এই কোষে যে ক্রোমোজোম আছে, একই রকম ক্রোমোজোম হয়েছে। তাহলে দেখো এখন যে 23টা ক্রোমোজোম তৈরি হলো আমাদের বেলায়, এখন মটরশুঁটি গাছ পুরুষ নিলাম, নারী নিলাম, এদের দেহের ভিতরে একজোড়া বৈশিষ্ট্যের জন্য এইরকম জিন আছে। এখন এরাও তো জননের মাধ্যমে পরবর্তী বংশধর তৈরি করবে, এদের বেলায় কি হবে এবার আমরা সেটা দেখব। ধরলাম এইটা হচ্ছে মটরশুঁটি গাছের জনন মাতৃকোষ, সেটা পুং জনন মাতৃকোষ হোক বা স্ত্রী জনন মাতৃকোষ, জোড়ায় এর ক্রোমোজোম আছে, ডিপ্লয়েড জীব যেহেতু জোড়ায় ক্রোমোজোম আছে এরকম। যখন ইনি জনন কোষ তৈরি করবে কোন বিভাজনের মাধ্যমে? মিওসিস বিভাজনের মাধ্যমে। মিওসিস বিভাজনের মাধ্যমে যখন জনন কোষ তৈরি করবে তখন কি হবে? জোড় ভেঙে যাবে, একটা যাবে এই কোষে, এক ধরনের ক্রোমোজোম, আর কিছু ক্রোমোজোম আসবে এই কোষে। এখন আমরা কিন্তু একজোড়া জিন নিয়ে কাজ করতেছি, ক্যাপিটাল টি আর স্মল টি জিন। ধরলাম ক্যাপিটাল টি জিন দুইটা, একটা আছে এই ক্রোমোজোমে, একটা আছে এই ক্রোমোজোমে, একই জোড়া। তুমি বলতে পারো স্যার একটা থাকবে এই ক্রোমোজোমের এখানে ক্যাপিটাল টি, আরটা দেবো আমি এখানে এই 3 নম্বর জোড়ায় দেবো। না, হবে না যে তা না। মেন্ডেলের গতদিন একটা প্রশ্ন দিচ্ছিলাম, মেন্ডেলের সফলতার কারণ কি? এটাই হচ্ছে মেন্ডেলের সফলতার আর একটা কারণ, যে মেন্ডেল যে জিনগুলো নিয়ে কাজ করছিল সেই জিনগুলো হোমোলোগাস ক্রোমোজোমে ছিল, অন্য জোড়ার মধ্যে ছিল না, একই জোড়ার মধ্যে জিন দুইটা ছিল। এটা একটা মেন্ডেলের সফলতার কারণ। যদি ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে থাকতো, অর্থাৎ এখানে একটা টি এখানে একটা টি এরকম থাকেও না, তাহলে মেন্ডেল সফলতা হয়তো পাইতে আরও দেরি করতো বা হয়তো না। একই জোড়ার মধ্যে ছিল, এখানে আছে ক্যাপিটাল টি, এখানে আছে স্মল টি। এখন আমাদের এই ক্রোমোজোমগুলোতে কিন্তু আরও জিন আছে, কিন্তু আমরা সেই জিন নিয়ে কাজ করব না। আমরা শুরুতেই বলছিলাম মনোহাইব্রিড ক্রস, যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের জিন নিয়ে কাজ করব বা মিলন ঘটাবো তখন তাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। সুতরাং আমরা মনোহাইব্রিড ক্রস করতেছি, মেন্ডেলের প্রথম সূত্র ব্যাখ্যা করাই যায় মনোহাইব্রিড ক্রস দ্বারা। যেহেতু আমরা মনোহাইব্রিড ক্রস করতেছি, সুতরাং অন্য ক্রোমোজোমে কি জিন আছে এগুলো আমাদের দেখার দরকার নাই, আমরা একজোড়া জিন নিয়ে কাজ করব, ক্যাপিটাল টি পুরুষের বেলায়। ওকে, এখন দেখো একটু আগে মানুষটা দেখাইছিলাম যে যখন মিওসিস বিভাজনের মাধ্যমে জনন কোষ তৈরি হবে তখন এই জোড়া কি আর এখানে থাকতে পারবে? এই জোড়াটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। একটা আসবে এই ক্রোমোজোমে ক্যাপিটাল টি, আর জোরের অন্যটা যাবে এই ক্রোমোজোমে ক্যাপিটাল টি। এটি হচ্ছে জনন কোষ বা গ্যামেট, জনন কোষ বা গ্যামেট। ওকে, তো গ্যামেট বা জনন কোষ আমরা শিখে গেলাম। তাহলে দেখো মটরশুঁটি গাছে পুরুষটা ছিল লম্বা, তার জিন ছিল এরকম। এই পুরুষ যখন যৌন জনন ঘটাবে তার পূর্বে তার পুং গ্যামেট তৈরি করতে হবে। পুং গ্যামেট মানে কি? পুং জনন কোষ। তাহলে জনন কোষটা কেমন হবে? আমি লিখলাম এখানে গ্যামেট। গ্যামেট কেমন হবে? এই যে দেখাইলাম জনন মাতৃকোষ এরকম জিন আছে এক জোড়া, যখন তারা জনন কোষ তৈরি করবে তখন জোড়ার জিন দুইটা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। তাহলে একটা কোষ যাবে ক্যাপিটাল টি, অন্য কোষও যাবে ক্যাপিটাল টি। পুরুষের বেলায় এটা হচ্ছে, নারীর বেলায় কি হবে? সেম হবে। কীরকম সেম? ধরো এটা নারীর কোষ, তাহলে এখানে ধরো আছে স্মল টি, এখানে আছে স্মল টি।
তাহলে কি হয়ে যাবে, জোড়া আলাদা হয়ে যাবে। দ্যাট মিনস এখানে জনন কোষে যাবে স্মল টি, এখানেও জনন কোষে যাবে স্মল টি। ওকে, তাহলে এখানেও দিলাম জনন কোষ স্মল টি। এখন বলতে পারো স্যার গোল দিলেন কেন? কারণ এটা কোষ, কোষের বেলায় গোল দিতে হয়। এটা তো কোষ না, এটা তো জীব, পুরুষ উদ্ভিদ, স্ত্রী বা নারী উদ্ভিদ, সুতরাং উদ্ভিদের বেলায় গোল দেওয়ার সুযোগ নয়। এখানে গোল দিলাম না, কারণ এটা লম্বা বৈশিষ্ট্য যাই জিন, এটা তার দেহের মধ্যে আছে। আর এটা হচ্ছে সে কোষ তৈরি করছে, জনন কোষ তৈরি করতেছে, কোষের মধ্যে জিনগুলো এখন ঢুকে গেছে। এই জন্য আমরা গোল দিয়ে দেখাবো, এখানে গোল যেন মিস না হয়, ভুল যেন না হয়। তাহলে দেখো এখানে দুইটাই একই রকম জিন, এখানেও দুইটাই একই রকম জিন। তো দুইটা জিন একই রকম যেহেতু আমরা একটা জিন দেখাইলেই পারি, এখানেও একটা জিন দেখাইলেই পারি। তাহলে বলতে পারি যে যে লম্বা বৈশিষ্ট্যের যে উদ্ভিদটা আছে সেটা এক ধরনের গ্যামেট তৈরি করছে, দুই ধরনের না কিন্তু, কারণ এটা ছিল ক্যাপিটাল টি, তো দুটো তো একই রকম হয়ে গেল। এই জন্য এক ধরনের গ্যামেট তৈরি করছে, সেটা কি ক্যাপিটাল টি সমৃদ্ধ। আর খাটো বৈশিষ্ট্যের যে উদ্ভিদটা আছে সেটাও এক ধরনের গ্যামেট বা জনন কোষ তৈরি করছে, সেটা কি স্মল টি। এখন পুরুষ ফুলের ভিতরে পুং গ্যামেট, স্ত্রী ফুলের ভিতরে স্ত্রী গ্যামেট তৈরি হলো। পুরুষ উদ্ভিদের দেহে পুং গ্যামেট এবং স্ত্রী উদ্ভিদের দেহে স্ত্রী গ্যামেট তৈরি হলো। এখন দুই গ্যামেটের সে কি করবে, সংকরণ বা মিলন ঘটাবে। মিলন ঘটাইছিল মেন্ডেল সাহেব, এই যে দুই গ্যামেটের মিলন ঘটাইল। তাহলে এ বাবা এ মা, এদের মিলনের ফলে যে সন্তান আসবে সেটাকে আমরা কি বলবো, ফার্স্ট জেনারেশন, F1 জন বা জেনারেশন। F1 এর পূর্ণরূপ হচ্ছে ফার্স্ট ফিলিয়াল, FIRST ফিলিয়াল, FILLIAL ফিলিয়াল। ফার্স্ট মানে প্রথম, ফিলিয়াল মানে বংশধর, হ্যাঁ বংশধর। সংক্ষেপে আমরা F1 যৌন বলি। F1 এর পূর্ণরূপ হচ্ছে ফার্স্ট ফিলিয়াল। তাহলে F1 যৌন, তাহলে ফার্স্ট জেনারেশন, অর্থাৎ এদের সন্তানের মধ্যে কি আসবে, এটা বাবা, বাবার ভিতরে কোন জিন আছে, লম্বা বৈশিষ্ট্যের জন্য টি জিন। এটা মা, মায়ের মধ্যে খাটো বৈশিষ্ট্যের জন্য স্মল টি জিন আছে। সন্তানের ভিতরে দুটো জিন আসবে, বাবার জিনও পাবে, মায়ের জিনও হবে। তাহলে বাবার সন্তানের ভিতরে ক্যাপিটাল ডি জিনও থাকবে, স্মল জিনও থাকবে। এখন কথা হয়েছে যে সন্তানের ভিতরে ক্যাপিটাল জিনও আসলো বাবা থেকে, আর স্মল জিনও আসলো মা থেকে। এখন সন্তানের কেমন বৈশিষ্ট্য প্রকাশিত হবে? হওয়ার কথা ছিল লম্বা খাটো মিলে মাঝারি, অথবা অথবা অর্ধেক উদ্ভিদ লম্বা অর্ধেক উদ্ভিদ খাটো। কারণ উনি তো একটা গাছ নিয়ে ক্রস করাননি, উনি অনেকগুলো গাছ নিয়ে ক্রস করাইছে, মিলন ঘটাইছে। হ্যাঁ, অর্থাৎ বাগানের এক পাশে ছিল লম্বা বৈশিষ্ট্যের উদ্ভিদ, এক পাশে ছিল খাটো বৈশিষ্ট্যের উদ্ভিদ। যখন উভয়ের মধ্যে ফুল ফুটলো তখন তাদের ভিতরে মিলন ঘটাইছে, সুতরাং অনেকগুলো গাছ। এখন অনেকগুলো গাছের মধ্যে হওয়ার কথা ছিল অর্ধেক লম্বা অর্ধেক খাটো, অথবা লম্বা খাটো মিলে মাঝারি সাইজের। কিন্তু না, উনি যতগুলো চারা পাইছে বা উদ্ভিদ পাইছে F1 জেনারেশনে, সবগুলোই ছিল লম্বা, সবগুলো এখানে লিখলাম। তাহলে দেখো দুটি ভিন্ন বৈশিষ্ট্যের জীব, একটা লম্বা একটা খাটো, মিলনের ফলে প্রথম বংশধরে সবগুলো কি হইল, লম্বা। এখন আমার প্রশ্ন হচ্ছে, এরা তো সন্তান এ বাবা মার, এই যে লম্বা হইল সন্তানরা, এটা কি হুবহু বাবার মতনই লম্বা হবে না একটু কম বেশি হবে? যে বাবার তো দুটোই ক্যাপিটাল টি, মনে হয় একটু লম্বা বেশি হয়েছে, আর সন্তানের ভিতরে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, মনে হয় একটু কম হয়েছে, লম্বা কিন্তু একটু কম হয়েছে। না, বাবা ঠিক যতখানি লম্বা সন্তানরা ঠিক ততখানি লম্বা, অর্থাৎ বিন্দু মাত্র ছোট নাই, বাবার সমান বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এখন এগুলোর ব্যাখ্যা আছে, আমি বলবো যে কেন বৈশিষ্ট্য প্রকাশিত হলো না, কেন হইল। সবগুলোই লম্বা, তার সন্তানের ভিতরে কোন জিন আসলো, ক্যাপিটাল টি স্মল টি, সন্তানগুলো কেমন হলো, সব লম্বা হইল। দ্যাট মিনস এটা হইল F1 জেনারেশনের জিনোটাইপ, জিনোটাইপ। অর্থাৎ F1 এর ভিতরে বাবা মা থেকে যে জিনগুলো আসলো সেগুলো হচ্ছে জিনোটাইপ। তার জিনোটাইপ কেমন, লম্বা, জিনোটাইপ কেমন, ক্যাপিটাল টি স্মল টি। আর এই জিনোটাইপের জন্য ফিনোটাইপটা কেমন হইলো, অর্থাৎ বৈশিষ্ট্য কেমন প্রকাশ পাবে, ফিনোটাইপ কেমন হবে, লম্বা হবে। তাহলে দেখো এও লম্বা, সন্তান লম্বা, বাবাও লম্বা, কিন্তু দুজনের জিনোটাইপ আলাদা। বাবার হচ্ছে ক্যাপিটাল টি, সন্তানের হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। এই বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিন দুটো একই রকম, তাহলে এটা হচ্ছে হোমোজাইগাস বা বিশুদ্ধ। আর এই লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন দুটো হচ্ছে ভিন্ন রকম, তার মানে এটা হচ্ছে হেটেরোজাইগাস বা সংকর।
আমি একটু আগে দেখাইছিলাম এর পাশে হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস, মনে আছে তোমাদের। তাহলে এখানে লিখলাম সংকর জাতেরা, সংকর বা হেটেরোজাইগাস, হেটেরোজাইগাস। তাহলে সন্তানগুলো সব কেমন হইলো? সংকর হইল, কিন্তু লম্বা। বাহ্যিকভাবে কিন্তু তারা উভয়ই লম্বা, বাবাও লম্বা, সন্তানও লম্বা। কিন্তু জিনোটাইপগতভাবে বাবা হচ্ছে বিশুদ্ধ, অর্থাৎ দায়ী জিন দুটো একই রকম, আর সন্তানগুলো হচ্ছে বাচ্চাগুলো বা চারাগুলো হয়েছে সেগুলো হচ্ছে হেটেরোজাইগাস, অর্থাৎ এদের জিন দুটো আলাদা। এখন এখানে হচ্ছে মেন্ডেলের সূত্রের প্রথম কথাটা হচ্ছে এখান থেকে শুরু। এই যে সংকর জীবটা পাইলাম আমরা, এই যে সংকর জীব, দেখো এবার দেখো সূত্রের এই অংশটুকু আমরা দেখব, এই পর্যন্ত একদম শুরু থেকে এই পর্যন্ত দেখব। এবার এবং থেকে পরবর্তীতে আবার আলাদা আলোচনা করব। দেখো কি বলছে, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর মানে জিনগুলো। সংকর জীব কোনটা? এইটা। এখানে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর আছে না নাই? জিন আছে, একটা লম্বা বৈশিষ্ট্য, একটা খাটো বৈশিষ্ট্য। মিশ্রিত বা পরিবর্তিত না হয় পাশাপাশি অবস্থান করে। এরা কিন্তু পাশাপাশি অবস্থান করতেছে। অর্থাৎ মিশ্রিত পরিবর্তিত মানে কি? মানে হচ্ছে দুইজনে মিলে মিক্সড হয়ে নতুন কিছু তৈরি করে নেয়। যেমন ডাল আর চাল মিক্সড করলে খিচুড়ি হয়ে যায়, এরকম ব্যাপারটা। যে যে খাটো বৈশিষ্ট্য এবং লম্বা বৈশিষ্ট্য মিলিত হয়ে মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশ পাইছে, না, এরকম না। উভয় নিজ নিজ যে বৈশিষ্ট্য স্বকীয়তা, এটা কিন্তু বজায় রাখছে। ক্যাপিটাল টি বৈশিষ্ট্য প্রকাশ করছে, পাশাপাশি কিন্তু স্মল টি ধ্বংস হয়ে যায় না, নষ্ট হয়ে যায়, ও কিন্তু চুপচাপ আছে, ওরে বৈশিষ্ট্য প্রকাশ করতে দিচ্ছে না। কে দিচ্ছে না? ক্যাপিটাল টি। একটা বৈশিষ্ট্যের ভিতরে, একটা বৈশিষ্ট্যের জন্য দুইটা জিন দায়ী, হেটেরোজাইগাস বা সংকর জিন। এবং এখানে একজন বৈশিষ্ট্য প্রকাশিত হয়, একজনের বৈশিষ্ট্য প্রকাশিত হয় না। না হইলেও সে কিন্তু ধ্বংস হয়ে যায়নি, নষ্ট হয়ে যায়নি, বরং নিজ নিজ অবস্থানে বসে আছে। সুযোগ পাইলে সে বৈশিষ্ট্য প্রকাশ করবে। তাহলে দেখো সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে কিভাবে আছে? পাশাপাশি অবস্থান করতে আছে। এখান থেকে অনেকগুলো ডেফিনেশন শিখবো আমরা। জেনেটিক্সের ডেফিনেশন, জেনেটিক্সের যে ব্যবহৃত শব্দগুলো, আমরা গত ক্লাসে কিছু শব্দ আলোচনা করছিলাম, আজকে আরও কিছু শিখলাম, এখন সামনে আরও কিছু শিখব। দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে সংকর জীব কি? সংকর জীব, এইটি হচ্ছে সংকর জীব। কাকে বলে? দুটি ভিন্ন বৈশিষ্ট্যের, একটা লম্বা একটা খাটো, দুটি ভিন্ন বৈশিষ্ট্যের পিতামাতার মিলনের ফলে যে সন্তান তৈরি হবে তাকে বলা হয় সংকর জীব। এবং বৈশিষ্ট্য দুটি বিশুদ্ধ হতে হবে, বিশুদ্ধ। দুটি হোমোজাইগাস বিপরীত বৈশিষ্ট্যের, হোমোজাইগাস মানে কি? বিশুদ্ধ। দুটি হোমোজাইগাস বিপরীত বৈশিষ্ট্য জীবের মিলনের ফলে যে সন্তান সন্ততি বা বংশধর আসবে তাদেরকে বলা হয়েছে সংকর জীব। সংকর জীব কখনো হোমোজাইগাস হয় না, কারণ বিপরীত বৈশিষ্ট্য যেহেতু, সংকর জীবের ভিতরে দুটো জিন আসবে, তো সংকর জিন অলওয়েজ হেটেরোজাইগাস হবে, অলওয়েজ হেটেরোজাইগাস হবে। তো সংকর জীব কি শিখলাম? সংকর জীবে দুইটি জিন থাকবে, একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হবে আর একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হবে না। তো যে জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হবে, এখানে দেখো ক্যাপিটাল টি জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে, যে জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে ওই জিনকে বলা হয় প্রকট জিন। তাহলে আমরা আরো একটা জ্ঞানমূলক প্রশ্ন শিখলাম, প্রকট জিন কি? সংকর জীবে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে বলা হয় প্রকট জিন, যে জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হয়। যে জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হইল না সেটা হচ্ছে স্মল টি, এই জিনকে বলা হয় প্রচ্ছন্ন জিন। সংকর জীবে যে জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হলো তাকে বলা হয় প্রকট জিন, যে জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হইল না তাকে বলা হয় প্রচ্ছন্ন জিন। সংকর জীবের ভিতরে হওয়ার কথা ছিল লম্বা খাটো উভয় বৈশিষ্ট্য প্রকাশ, কিন্তু সেটা হইল না, শুধু হইল কি? লম্বা বৈশিষ্ট্য প্রকাশ। তো সংকর জীবে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য। আর যে জিন বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে বলা হয় প্রকট জিন। অনুরূপ যে বৈশিষ্ট্য প্রকাশিত হইল না কোথায়? সংকর জীবে। সংকর জীবে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়নি তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য,
প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। দেখো 4টা-5টা ডেফিনেশন শিখলাম আমরা এখান থেকে। ওকে, আশা করি তোমরা পারবা। এখানে প্রকট জিনকে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। প্রচ্ছন্ন জিনকে স্মল টি। প্রকট বৈশিষ্ট্যকে লম্বা, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে খাটো। সংকর অবস্থায় সবসময় প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হবে না। তাহলে আমাদের এই পর্যন্ত ব্যাখ্যা শেষ। সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়, পাশাপাশি অবস্থান করে, পরবর্তীটুকু আমরা এখন দেখব। তো এই জিনিসটাকে আমি এখন এখানে লিখি, এর পরবর্তী অংশটাকে দেখো। এখন বলেছিলাম যে সংকর জীব কয়টা পাবে? একটা দুইটা না, অনেকগুলা পাবে। কারণ মেন্ডেল 2 ধরনের গাছ, অনেকগুলো গাছ নিয়েই ক্রসটা করাইছিল এবং F1-এ বেশ অনেকগুলা, প্রায় 1063টা চারা পেয়েছিলেন উনি যে গবেষণাটা করছিলেন সেখানে চারা পাইছিল আনুমানিক 1063টা মনে হয়, এরকম, ভুলে গেছি সঠিক মানটা। তো এতগুলো চারা পেয়েছে বা গাছ পেয়েছে। এই গাছগুলো পরবর্তীতে মাঠে বপন করছে, তারা আবার বড় হয়েছে। গাছের ভিতরে পুরুষও আছে, নারীও আছে। বড় হওয়ার পর তাদের ভিতরে আবার ফুল ফল হইল, হওয়ার পর তাদের মধ্যে আবার মিলন ঘটাইছে। তাদের মধ্যে আবার, কথাটা বুঝো কিন্তু, পিতামাতা মিলনের ফলে সন্তান তৈরি হলো। এতগুলা 1080-83টার চারা পাইল। এই চারাগুলো মাঠে বপন করলো, বপন করার ফলে এরা ধীরে ধীরে বড় হইল। বড় হওয়ার ফলে এরা তো জনজন ঘটাবে, এদের ভিতরে ফুল ফুটলো। ফুল ফোটার পরে এদের মধ্যে যে নারী আছে পুরুষ আছে তাদের মধ্যে এবার মিলন ঘটাবে। এদের মধ্যে যে নারী আছে পুরুষ আছে তাদের মিলন ঘটাবে, ঘটিয়ে আবার সন্তান উৎপাদন করবে বা আবার চারা বা বীজ উৎপাদন করবে। কথা বুঝতে পারছো? তাহলে এখান থেকে যে চারাগুলো পেল, সেই চারাগুলোর ভিতরে কিছু ছিল পুরুষ, কিছু ছিল স্ত্রী। তাহলে এখান থেকে আমরা একটা পুরুষ নেব, একটা স্ত্রী নেব, দেখবো উনি কীভাবে গবেষণাটা চালু করছিলেন। তাহলে আবার লিখলাম প্যারেন্টস। প্যারেন্টসের কী লিখবো? প্রথমে ফিনোটাইপ, সংক্ষেপে লিখলাম ফিনোটাইপ। তাহলে প্যারেন্টসের ফিনোটাইপ কেমন? এখান থেকে তো নিচে নিশ্চয়ই লম্বা। ক্রস ঘটাবে কি আরেকটা উদ্ভিদের সাথে, সেটাও কি, সেটাও তো এখান থেকে নিচে, সেটাও হবে লম্বা। অর্থাৎ এদের মধ্যে যৌন মিলন ঘটাবে, এবার সংকরণটা ঘটাবে এদের মধ্যেই। তো এরা তো সবাই লম্বা, 1083টা চারার ভিতরে সবাই লম্বা এরা। তা লম্বা লম্বা এবার ক্রস করাবে। তা লম্বাটা কি? ফিনোটাইপ। এখন এই লম্বাটা কি হোমোজাইগাস না হেটেরোজাইগাস? কারণ F1-এর যে লম্বাগুলো পাইছে, এই লম্বাগুলো দাইজিন2টা ভিন্ন রকম, তার মানে এটা হেটেরোজাইগাস, বা বাংলায় বলতে পারি সংকর। এরাও সংকর বা হেটেরোজাইগাস। এখন ধরলাম একটা পুরুষ একটা স্ত্রী, একটা পুরুষ একটা স্ত্রী, এটা তুমি যে কোনোটাই যেভাবে ধরতে পারো, সমস্যা নেই। এখন ফিনোটাইপ হচ্ছে লম্বা এবং লম্বা। এর জন্য জিনোটাইপ কেমন? জিনোটাইপ কেমন হবে? লম্বার জন্য জিনোটাইপ কেমন? F1-এর ক্যাপিটাল টি, স্মল টি। এরও সেম, ক্যাপিটাল টি, স্মল টি। কারণ আমরা তো এখন দুইটা উদ্ভিদ নিলাম, F1 থেকে নিলাম, একটা নারী একটা পুরুষ। কোথা থেকে নিলাম? F1 থেকে। সুতরাং সবারই জিনোটাইপ ফিনোটাইপ একই রকম। ওকে, এখন জিনোটাইপ হচ্ছে এরকম। এরা যখন বড় হবে তখন ফুল ফুটবে, এরা পুং গ্যামেট তৈরি করবে, স্ত্রী গ্যামেট তৈরি করবে। তো গ্যামেট যখন তৈরি হবে তখন কি হবে দেখি, এখানে আবার তারা গ্যামেট তৈরি করবে। এই যে এই নিয়মেই কিন্তু সবগুলো হচ্ছে, ফিনোটাইপ ফিনোটাইপ, জিনোটাইপ জিনোটাইপ, গ্যামেট গ্যামেট, এই নিয়মই কিন্তু হচ্ছে, সব এই একই নিয়মে হবে। এই জন্য বলছি যে মেন্ডেলের ফার্স্ট ল যদি ঠিক মতন বুঝো, জেনেটিক্স খুবই ইজি একটা ব্যাপার, এবং নিজে নিজে অনেক উদ্দীপক বানাতে পারবা, বা অনেক ধরনের ক্রস নিজে নিজে করতে পারবা সহজেই, মিলন ঘটিয়ে, যে কোন ধরনের জীবের ভিতরে ক্রস করলে কী ধরনের জীব সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, এখন গ্যামেট সৃষ্টির সময় দেখো বৈশিষ্ট্য প্রকাশের জিন দুইটা কি হয়ে গেছিল? আলাদা হয়ে গেছিল। এই যে আগে বুঝেছিলাম জনন মাতৃকোষ থেকে কীভাবে গ্যামেট তৈরি হয় এবং জিন দুইটা আলাদা হয়ে যায়। এখন এর তো কোষের ভিতরে এরকম জিন আছে, এরও মাতৃকোষের ভিতরে এরকম জিন আছে। গ্যামেট সৃষ্টির সময় কি এরকম থাকবে? না, থাকবে না। কি হবে? জিন দুটো আলাদা হয়ে যাবে। তাই জিন দুটো আলাদা হয়ে গেলে গ্যামেটে একটা হবে ক্যাপিটাল টি, একটা হবে স্মল টি। অনুরূপ এরও সেম, একটা হবে ক্যাপিটাল টি,
একটা হবে স্মল টি। এখন এর কিন্তু কয় ধরনের গ্যামেট তৈরি হলো? পুরুষ উদ্ভিদ থেকে 2 ধরনের, হেটেরোজাইগাস যেহেতু তাই 2 ধরনের গ্যামেট। এখানে কয় ধরনের গ্যামেট তৈরি হয়েছিল মনে আছে? 1 ধরনের, কারণ এ হচ্ছে হোমোজাইগাস। হোমোজাইগাসে 1 ধরনের গ্যামেট হয়, হেটেরোজাইগাসে 2 ধরনের গ্যামেট হয়। এখন এই গ্যামেট, এই পুংগ্যামেটটা এই স্ত্রী গ্যামেটের সাথে মিশতে পারে অথবা এই স্ত্রী গ্যামেটের সাথে মিশতে পারে। আবার এই পুংগ্যামেটটা এই স্ত্রী গ্যামেটের সাথে মিশতে পারে, এই স্ত্রী গ্যামেটের সাথেও মিশতে পারে। এখন এইটাকে আমরা দেখাবো যে কে কার সাথে মিশবে। এটাকে বলা হয় র্যান্ডম ক্রস, যে কেউ যে কারোর সাথে মিশতে পারে। ধরলাম এই পুংগ্যামেটটা স্ত্রী গ্যামেটের সাথে মিশবে, ওকে, তাহলে কি হবে? মিলনের ফলে কি বীজ তৈরি হবে? পুংগ্যামেট স্ত্রী গ্যামেট মিলনের ফলে কি তৈরি হবে? বীজ, জাইগোট। বীজ, জাইগোট থেকে ভ্রূণ, ভ্রূণ থেকে বীজ আসবে, বীজ থেকে একসময় চারা হবে, চারা থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ হবে। তাহলে সেই উদ্ভিদের মধ্যে কোন জিন থাকবে? ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। অথবা এই গ্যামেটটা গিয়ে এই গ্যামেটের সাথেও মিশতে পারে, তাহলে কি হবে? স্মল ক্যাপিটাল টি, স্মল টি। অথবা আর একটা যে গ্যামেট আছে পুংগ্যামেট, এর বেলায়ও গিয়ে এই গ্যামেটের সাথে মিশতে পারে, তাই কি হবে? ক্যাপিটাল টি, স্মল টি। অথবা এই পুংগ্যামেট গিয়ে এই স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হবে, স্মল টি, স্মল টি। র্যান্ডম ক্রস, সবাই সবার সাথে মিলিত হইল। এখন পিতামাতা ছিল এ, এদের থেকে গ্যামেট হলো এরকম, গ্যামেটের মিলনের ফলে এইরকম আমরা জাইগোট পাবো, জাইগোট থেকে ভ্রূণ হবে, ভ্রূণ থেকে বীজ হবে, বীজ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ হবে। তো উদ্ভিদের ভিতরে এইরকম জিন আছে। এই উদ্ভিদটা এখন কেমন হবে? লম্বা, লম্বা। এই উদ্ভিদটা লম্বা, এই উদ্ভিদটা লম্বা। এই উদ্ভিদটা কি হবে? খাটো, খাটো হবে। এইটা কোন বংশধর? এইটা যদি হয় পিতামাতা ছিল এই, এদের থেকে যে চারাগুলো পাইলাম, উদ্ভিদগুলো পাইলাম, সেগুলো ছিল ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশন থেকেই আবার পিতামাতা বেছে নিলাম, নেওয়ার ফলে যে বংশধর পাইলাম এটা কোন জেনারেশন? সেকেন্ড জেনারেশন। অর্থাৎ এটা হচ্ছে F2। মনে করো এটা আমার বাবা, এটা আমার মা, ধরো তা আমার বাবা মা থেকে আমি সন্তান জন্ম নিলাম এরকম। এরপরে আমার থেকে আবার আমার সন্তান আসলো, তাহলে সেটা আমার বাবা মার কোন জেনারেশন? সেকেন্ড জেনারেশন। আমার বাবা মার সেকেন্ড জেনারেশন। নাতিপুতি হবে আমার সন্তান, আমার বাবা মার নাতি, নাতি। তার মানে আমার বাবার সেকেন্ড জেনারেশন, কিন্তু আমার বাবার ফার্স্ট জেনারেশন হচ্ছে আমি। আমরা 4 ভাই 5 ভাই বা 2 ভাই যে কয় ভাই থাকি, বোন থাকি, আমরা হচ্ছে আমার বাবার ফার্স্ট জেনারেশন। আর আমাদের ভাই বোন থেকে যে সন্তানগুলো আসবে সেগুলো হচ্ছে আমার বাবা মার সেকেন্ড জেনারেশন। তাহলে এই হচ্ছে মূল বাবা মা, তাদের সন্তান হচ্ছে এটা ফার্স্ট জেনারেশন, তাদের মিলনের ফলে যে সন্তান আসছে সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন বা F2 জনম। তাহলে F1-এ দেখো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, খাটো ছিল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আমরা আগেই বলছি কোনো বৈশিষ্ট্য প্রকাশিত হয় নাই, কিন্তু F2-তে গিয়ে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। F2-তে গিয়ে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখো খাটো প্রকাশিত হয়েছে, কারণ এখানে খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন দুটো একই রকম, স্মল টি, স্মল টি। এখানে কোনো ক্যাপিটাল টি নাই, কারণ ক্যাপিটাল টি এর কাজই হচ্ছে স্মল টি এর বৈশিষ্ট্যকে বাধা দেওয়া। যেহেতু এখানে ক্যাপিটাল টি নাই, সুতরাং স্মল টি নির্দ্বিধায় তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে, যার কারণে খাটো বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। কিন্তু পক্ষান্তরে এখানে দেখো একটা ক্যাপিটাল একটা স্মল, লম্বা হয়েছে, কারণ স্মল টি প্রচ্ছন্ন জিন, প্রচ্ছন্ন জিনকে সবসময় প্রকার জিন বৈশিষ্ট্যকে বাধা দেয়। ক্যাপিটাল টি হচ্ছে প্রকার জিন, স্মল টি হচ্ছে প্রচ্ছন্ন জিন। ক্যাপিটাল টি হচ্ছে প্রকার জিন, স্মল টি হচ্ছে প্রচ্ছন্ন জিন। তো প্রকট জিন সর্বদা প্রচ্ছন্ন জিনকে বৈশিষ্ট্যকে বাধা দিবে, বৈশিষ্ট্য প্রকাশ করতে দিবে না, যার কারণে এটাও লম্বা হয়েছে, এটাও লম্বা, এটাও লম্বা। এখন মোট কত পাইলাম আমরা? আমরা একটু উপরে যদি লিখি এখানে, তাহলে এটা হচ্ছে F2 জনুর কি? এটা হবে জিনোটাইপ। জিনোটাইপ ক্যাপিটাল টি, ক্যাপিটাল স্মল, ক্যাপিটাল স্মল, স্মল স্মল, এগুলো হচ্ছে সব জিনোটাইপ। আর ফেনোটাইপ কি হবে? ফেনোটাইপ হবে লম্বা, লম্বা, লম্বা এবং খাটো। এখন যেটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে ফেনোটাইপিক অনুপাত। ফেনোটাইপিক অনুপাত, অনুপাত। তো ফেনোটাইপ দুই ধরনের ফেনোটাইপ পাওয়া গেছে। একটা লম্বা ফেনোটাইপ মানে কি? বাহ্যিক বৈশিষ্ট্য। একটা লম্বা আর একটা কি? খাটো। 2 ধরনের ফেনোটাইপ পাওয়া গেছে। এখন লম্বা বৈশিষ্ট্য কয় ধরনের জীব পেলাম? 1 2 3 3। খাটো 1। তাহলে এটা কিন্তু দ্বিতীয় বংশের ফেনোটাইপিক অনুপাত, দ্বিতীয় বংশের F2 জনুর।
তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের ফেনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1। এই যে মেন্ডেলের প্রথম সূত্র, এটার অনুপাত কত? 3:1। অনেক সময় পরীক্ষায় আসে 3:1 ব্যাখ্যা করো। আমরা বলবো 3:1 হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত। অর্থাৎ এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য জীব নিয়ে যদি মিলন ঘটায়, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের জীব নিয়ে মিলন ঘটাইলে প্রথম বংশধরে এদের প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে। দেখো, প্রকট বৈশিষ্ট্য লম্বা প্রকাশিত হয়েছে, এবং এখানে ফ্যাক্টরগুলো বা জিনগুলো পরিবর্তিত হয় নাই, মিশ্রিত হয় নাই, পাশাপাশি অবস্থান করছে। এবং যখন তাদের ভিতরে আবার মিলন ঘটানো হয়েছে, তাদের ভিতরে যখন আবার মিলন ঘটানো হয়েছে, তখন দ্বিতীয় বংশ গিয়ে আমরা প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, লম্বা হচ্ছে কি বৈশিষ্ট্য? প্রকট। আর খাটো হচ্ছে কি বৈশিষ্ট্য? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। লম্বা এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কত অনুপাতে পাইলাম? 3:1। অর্থাৎ মেন্ডেল যদি 1083টা বা 63টা এরকম হবে, মনে নেই সঠিক মানটা, 1083 কি 63টা উদ্ভিদ পেয়ে থাকেন, তার 3 অনুপাত হবে লম্বা আর 1 অনুপাত হবে খাটো। ঠিক আছে, যতগুলো উদ্ভিদ পাবে 3 অনুপাতে হবে লম্বা, 1 অনুপাতে হবে খাটো। এবারে দেখো আমাদের সূত্র ব্যাখ্যা। আশা করি এবার তোমরা সূত্র বুঝবা। সংকর জীবে, এই যে সংকর জীব, F1 জেনারেশন হয় সংকর জীব। বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো, বিপরীত বৈশিষ্ট্য ফ্যাক্টর বা জিনগুলো ক্যাপিটাল টি স্মল টি মিশ্রিত বা পরিবর্তিত না হয়, পাশাপাশি অবস্থান করে, পাশাপাশি অবস্থান করছে। এবং এরা যখন আবার জননকোষ সৃষ্টি করছে, এই যে জীবগুলো জননকোষ কোথায় সৃষ্টি করছে? এই করছে না? এরা যখন আবার জননকোষ সৃষ্টি করছে, তখন ফ্যাক্টর দুটি পরস্পর পৃথক হয়ে, ফ্যাক্টর দুটি পরস্পর পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে গমন করছে। এই একটা জননকোষ, এই একটা জননকোষ আলাদা করছে। জননকোষ সৃষ্টির সময় ফ্যাক্টর দুইটি পরস্পর পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। যেহেতু গ্যামেট দুটির মধ্যে জিনগুলো আলাদাভাবে প্রবেশ করে, তাই এটাকে বলা হয় পৃথকীকরণ সূত্র। কারণ এখানে এক হইলেও দুইজনের, এখান থেকে ক্যাপিটাল টি, এখান থেকে স্মল টি এসে এই জীবের মধ্যে দুইজন এক হইলেও পরবর্তী বংশধরে দুইজন আবার কি হয়ে যায়? দুইটা জিন আলাদা হয়ে যায়। যেহেতু জিন দুইটা পরবর্তীতে আলাদা হয়ে যায়, তাই এই সূত্রকে বলা হয়েছে পৃথকীকরণ সূত্র। এখন যদি তোমার প্রশ্ন করে যে মেন্ডেলের প্রথম সূত্রকে পৃথকীকরণ সূত্র কেন বলা হয়, আশা করি উত্তর দিতে পারবা। এভাবে বলবা যে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য জীবের ভিতরে ক্রস করালে প্রথম বংশধরে এদের প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে। এতে প্রকট বৈশিষ্ট্য লম্বা থাকুক, সাদা থাকুক, কালো থাকুক, লাল থাকুক, নীল থাকুক, গোলাকার থাকুক, প্রথম প্রকট বৈশিষ্ট্য যেটাই থাকুক, আমি ধরলাম লম্বা, অন্য কিছু হতে পারে, F1 বংশধরে প্রকট বৈশিষ্ট্যই প্রকাশিত হবে। কিন্তু পরবর্তীতে যখন গ্যামেট সৃষ্টি করবে F1, তখন ওই জিনগুলো কি হবে? পরস্পর থেকে আলাদা হয়ে যায় এবং ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। তাই মেন্ডেলের প্রথম সূত্রকে বলা হয়েছে পৃথকীকরণ সূত্র। এবং দ্বিতীয় বংশে গিয়ে আমরা ফিনোটাইপিক অনুপাত, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো বাহ্যিকভাবে দেখা যায় সেটাকে বলা হয় ফিনোটাইপিক অনুপাত। পাইলাম কত? লম্বা লম্বা লম্বা, 3টা লম্বা পাইলাম, একটা খাটো, অর্থাৎ 3:1। এখন যদি বলি F2-তে জিনোটাইপিক অনুপাত কত? জিনো এর নৈবত্তিকে আসে যে মেন্ডেলের প্রথম সূত্রে জিনোটাইপিক অনুপাত কত? জিনোটাইপিক অর্থাৎ কত ধরনের জিন পাইলাম আমরা? জিনোটাইপিক অনুপাত কত ধরনের জিন পাবো? দেখো, দুইটা ক্যাপিটাল টি, এটা এক ধরনের, ক্যাপিটাল স্মল এটা পাইছি কয়টা? দুইটা। আর স্মল স্মল জিন কয়টা পাইছি? একটা। তাহলে জিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1। অর্থাৎ একদম বিশুদ্ধ জিনোটাইপ, প্রকট বৈশিষ্ট্যের বিশুদ্ধ জিনোটাইপ একটা। আর প্রকট বৈশিষ্ট্যের হেটেরোজাইগাস বা সংকর জীব পেলাম কত? দুইটা। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জিন পেলাম একটা। এটা হচ্ছে জিনোটাইপিক অনুপাত। দেখো, লম্বা একটা, বিশুদ্ধ লম্বা একটা, হেটেরোজাইগাস লম্বা দুইটা, বিশুদ্ধ খাটো একটা। তো এই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র, বিবৃতি এবং ব্যাখ্যা, জিনতাত্ত্বিক ব্যাখ্যা। এখন যদি তোমারে একটা উদ্দীপক দেয় যে কালো বর্ণের গিনিপিগ এবং সাদা বর্ণের গিনিপিগ, এদের মিলনের ফলে সবগুলো গিনিপিগই কালো হইল, আমি মুছে দিলাম এখানে যে কালো বর্ণের গিনিপিগ আর সাদা বর্ণের গিনিপিগ, এদের মিলনের ফলে সবগুলো কেমন হইল? কালো। এখন যদি তোমারে বলি এই কালো এবং সাদার মধ্যে প্রকট বৈশিষ্ট্য কি?
অবশ্যই তুমি বলবা কালো, কারণ F1 বংশে যে বৈশিষ্ট্য প্রকাশ হবে সেটাই হচ্ছে প্রকট, সেটাই হচ্ছে প্রকট। এখন F1-এ তুমি কালো গিনিপিগ 2টা 4টা 5টা 10টা পাইলা, তাদের ভিতরে এখানে আবার মিলন ঘটাবা, ঘটানোর পরে কালো পাবা কত অনুপাতে? এখানে যেমন লম্বা পেয়েছো প্রকট 3 অনুপাতে, এখানে কালো পাবা 3 অনুপাতে। আর সাদা বৈশিষ্ট্য পাবা কয় অনুপাতে? এখানে যেমন প্রচ্ছন্ন বৈশিষ্ট্য খাটো পাইছে একটা, ঠিক তেমনি সাদা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য খাটো সাদা পাবা কয়টা? 1 অনুপাতে। ঠিক এখন তোমার যে কোনো ধরনের উদ্দীপক দিলে আশা করি তুমি করতে পারবা, এবং এখান থেকে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন শিখলাম। তো সবাইকে আজকের ক্লাসে এই পর্যন্ত, ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।